আসসালামু আলাইকুম। আমি হাবিবুর রহমান, প্রশাসন হিসাব বিজ্ঞান বিভাগ, জুনাগড় আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় বছর দ্বাদশ শ্রেণী প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব। অব্যবসায়ী প্রতিষ্ঠান মূলত সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য সেবা প্রদান করা। অব্যবসায়ী প্রতিষ্ঠান দুই ধরনের: অমুনাফাভোগী ব্যবসায়ী প্রতিষ্ঠান, মুনাফাভোগী ব্যবসায়ী প্রতিষ্ঠান। অমুনাফাভোগী হচ্ছে স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানা, বিভিন্ন সামাজিক সংঘ ইত্যাদি। মুনাফাভোগী ব্যবসায়ী প্রতিষ্ঠান হচ্ছে প্রকৌশলী সংঘ, আইনজীবী সংঘ এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম ইত্যাদি। যেহেতু এটা যারা দ্বিতীয় বর্ষে এখন অলরেডি আছে এবং এইচএসসি পরীক্ষার্থী, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যারা যে সমস্ত কলেজে এখনো প্রথম বর্ষ পরীক্ষা ফাইনাল হয় নাই, তাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ আমাদের এখনো প্রথম বর্ষ নিয়ে বসে থাকার আর সময় নেই, সময় আমাদের চলে যাচ্ছে। অনলাইনে আমাদের পড়াশোনাগুলো চালিয়ে দিতে হবে। আশা করি ভিডিওটা সবাই সবসময় শেষ পর্যন্ত দেখবেন। এই অঙ্কের মধ্যে বেসিক্যালি করতে হয় তিনটা বিষয়। ডিটেল লেখা আছে, সবাই করে নিবা। আমি জাস্ট খালি বলে দিচ্ছি। মূল বিষয়টা হচ্ছে মূলধন তহবিল, আয় ব্যয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। প্রশ্ন তো সবটুকু দেওয়া আছে, এই জন্য আমি প্রশ্নটা পড়িয়ার সময় নষ্ট করতে চাচ্ছি। এবার আসি, দেওয়া থাকবে কি প্রশ্ন করতে। 90% অঙ্কের মধ্যে দেওয়া থাকবে, প্রাপ্তি প্রদানটা দেওয়া থাকবে। প্রাপ্তি প্রদান, প্রাপ্তিটা দুই ধরনের, প্রদানটা দুই ধরনের: মুনাফা জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় প্রাপ্তি। মুনাফা জাতীয় প্রাপ্তি যাবে আয়ের পাশে আয় বিবরণী, আর মূলধন জাতীয় প্রাপ্তি যাবে আর্থিক অবস্থা বিবরণী দায় পাশে। আর প্রদান পাশে মুনাফা জাতীয় প্রদান যাবে আয় ব্যয় বিবরণী ব্যয় পাশে, আর মূলধন জাতীয় প্রদান যাবে আর্থিক অবস্থা বিবরণী সম্পদ পাশে। আর প্রাপ্তি প্রদানটা নগদান হিসাবে অনুকূল। নগদ টাকা আগে কিছু থাকবে, আবার কিছু টাকা পাবো। সব টাকা দেওয়া শেষে সমাপনী নগদ উদ্ধৃত এবং ব্যাংক উদ্ধৃত দুটোই থাকতে পারে। আর বছরের প্রথম দিকে কিছু সম্পদ প্রতিষ্ঠানের উল্লেখ থাকবে এবং অন্যান্য সমন্বয় দেওয়া থাকবে। এই হচ্ছে আমাদের বেসিক্যালি দেওয়ার বিষয়টা। আমাদের করতে হবে যে প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করতে হবে। করার জন্য প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিতে হবে। আর প্রারম্ভিক সম্পদের মধ্যে অনেকগুলো সম্পদের আমি উদাহরণ দিয়ে দিচ্ছি। সম্পদ দেখলে আমরা সরাসরি চিনব, কিন্তু বিগত বছরের বকেয়া আয় এটা মনে রাখতে হবে। এই বকেয়া আয় অধিকাংশ ক্ষেত্রে চাঁদাই উল্লেখ থাকবে। বকেয়া আয় কিন্তু প্রারম্ভিক সম্পদ, বিগত বছরের বকেয়া ব্যয় ভাড়া প্রারম্ভিক সম্পদ, অর্থাৎ অগ্রিম ব্যয় অগ্রিম ব্যয় আর বকেয়া আয় প্রারম্ভিক সম্পদের মধ্যে আসবে। উল্টা বিগত বছরের বকেয়া ব্যয় এবং বিগত বছরের অগ্রিম আয় প্রারম্ভিক দায়ের করে আসবে। অর্থাৎ প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক ব্যয় দায় বাদ দিলে প্রারম্ভিক মূলধন তহবিল অথবা মূলধন তহবিল পাওয়া যাবে। লেখা আছে বিস্তারিত, আশা করি এটা বুঝতে পারছো। চারটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, একটু মনে রাখতে হবে। যেমন বিগত বছরের বকেয়া প্রাপ্য অনাদায়ী আয় প্রারম্ভিক সম্পদ, বিগত বছরের বকেয়া প্রযোজিত প্রারম্ভিক দায়, বিগত বছরের অগ্রিম অনার্জিত আয় প্রারম্ভিক দায়, বিগত বছরের মেয়াদ উত্তীর্ণ প্রারম্ভিক সম্পদ। এই প্রারম্ভিক সম্পদ এবং দায়গুলা আয় ব্যয় থেকে যে প্রারম্ভিক দায় এবং ব্যয় সৃষ্টি হবে, সম্পদ এবং দায় সৃষ্টি হবে, সেগুলো মূলধন তহবিল নিয়ে আসবে এবং আর্থিক অবস্থা বিবরণীর সাথে তাদের কাজ আছে। যেমন আমরা বকেয়া আমরা যোগ করি, বিগত বকেয়া আমরা বাদ দিই, অগ্রিম আমরা বাদ দিই, বিগত অগ্রিম হলে যোগ করি। জাস্ট আয় এবং ব্যয় হোক, এই কাজটা করব। প্রাপ্তি আয় সমূহ কোন দিকে পাবো? প্রাপ্তি প্রদান হিসেবে বাম পাশে, মানে প্রাপ্তি পাশ থেকে যে সমস্ত বিষয় থাকবে এই সরাসরি আসবে এবং যে সমন্বয় কিছু উল্লেখ থাকবে সেগুলো অ্যাডজাস্ট করে আমাদের এর আয় সমূহ বের করতে হবে। যেমন বিগত বছরের অগ্রিম আয় যোগ করবো, চলতি বছরের বকেয়া। চলতি বছরের উল্লেখ না করলেও হয়, শুধু অনাদায়ী লিখলেও হবে। আর চলতি বছর অগ্রিম না লিখতে হয়, শুধু অগ্রিম লিখলেও হবে। কিন্তু বিগত হলে অবশ্যই বিগত শব্দটা উল্লেখ করতে হবে। বিগত বছরের প্রাপ্য বকেয়া আমরা কি করবো? বাদ দিয়ে আয় চাঁদা বাবদ চলে গেল। বিনিয়োগে শুধু অনাদায়ী যে কোনো আয়ের সাথে বকেয়া থাকে যোগ করবো। লকার ভাড়া, ভর্তি ফি, প্রবেশ ফি, মুনাফা জাতীয় অংশটুকু আসবে, যতগুলো অন্যান্য আয় আছে অঙ্কে উল্লেখ থাকবে। অনুদানে মুনাফা জাতীয় অংশটুকু আসবে, বাকিটি মূলধন জাতীয় হিসাবে মূলধন তহবিল হিসাবে যোগ করে দিতে হবে। আয়ের গুলা থেকে ব্যয় বাদ দিব, প্রাপ্তি প্রদান পাশ থেকে আসবে, কিছু সমন্বয় উল্লেখ থাকবে, সেগুলো অ্যাডজাস্ট করে আমাদের করতে হবে।
বেতনের সাথে বকেয়া আমরা সাধারণ বকেয়া তো যোগ করি, অগ্রিম বাদ দিই, এটি চলতি বার উল্লেখ করার প্রয়োজন হয় না, সেজন্য সরাসরি লিখছি। যেমন ভাড়ার ক্ষেত্রে আমি সবগুলো উল্লেখ করে দিচ্ছি। বিগত বছরের অগ্রিম আমরা যোগ করবো, চলতি বছরের শুধু বকেয়া লিখলেই হবে, আর যোগ করবো বিগত বছরের বকেয়া আমরা বাদ দিব, আর চলতি বছরের অগ্রিম মানে শুধু অগ্রিম লিখলে হবে, বাদ দিব। যদি বলে ভাড়া বাবদ নির্বাহী কত, চারটার বেশি সমন্বয় থাকবে না কোনো সময় একটার সাথে। মণিহারির সাথে একটা কাজ আছে, মণিহারি বাবদ চলতি বছর কত টাকা ব্যয় হয়েছে সেটা আসতে পারে। মণিহারির সাথে প্রধান পাশে যে মণিহারি তার সাথে মানবিক মণিহারি আমরা যোগ করবো, সমাপনী বকেয়া মণিহারি যোগ করবো, আর সমাপনী মণিহারি বাদ দিব। প্রারম্ভিক মণিহারির মূলধন তহবিলে আসবে, সমাপনী মণিহারি আর্থিক অবস্থা বিবরণীর দায় পাশে সম্পদ পাশে আসবে, আর বকেয়া মণিহারি দায় পাশে আসবে, আর্থিক অবস্থা বিবরণী দায় পাশে। অবচয় আজ থাকতে পারে যেগুলো সম্পত্তি, এবং রক্ষণাবেক্ষণ খরচ, প্রাঙ্গণ রক্ষণাবেক্ষণ খরচ, মজুরি থাকতে পারে, খেলাধুলা বাবদ খরচ, দান খয়রাত ইত্যাদি। ব্যতিরিক্ত আয় মানে আয় থেকে যদি ব্যয়টা ব্যয় থেকে আয় বেশি হলে ব্যতিরিক্ত আয় বলে। ব্যতিরিক্ত ব্যয়ের অতিরিক্ত আয় মানে ব্যয়ের অতিরিক্ত আয় মানে নিট কর্তৃক আরেকটা নাম সেটা। আর আয়াতিরিক্ত ব্যয় মানে আয়ের অতিরিক্ত আয়াতিরিক্ত ব্যয়। ব্যতিরিক্ত আয় মানে ব্যয়ের অতিরিক্ত আয়, তার মানে নিট লাভ। আর আয়াতিরিক্ত ব্যয় মানে আয়ের অতিরিক্ত ব্যয় মানে নিট কর্তৃক। তো ব্যতিরিক্ত আয় হয়েছে, ব্যতিরিক্ত আয় মানে ব্যয়ের অতিরিক্ত আয় মানে নিট লাভ, আর আয়াতিরিক্ত ব্যয় মানে আয়ের অতিরিক্ত ব্যয় মানে নিট কর্তৃক। এবার আমরা আসি আর্থিক অবস্থার বিবরণী কোন তারিখের জন্য করা হবে সেটা আমরা লিখবো। প্রতিষ্ঠানের নাম লিখবো, আর্থিক অবস্থার বিবরণী লিখবো, 2019-20 যাই থাকবে সেটা লিখবো। এত সালে 1 ডিসেম্বর তারিখের জন্য সম্পদ সমূহ লিখবো, হাতে লেখা সমাপনীটা লিখবো, ব্যাংক জমা চলতি যা থাকবে সব লিখবো। অগ্রিম খরচ বছরে বকেয়া বা অনাদায়ী আয় সমূহ যত থাকবে সেগুলো আমাদের লিখবো। অন্যান্য আর কিছু সম্পদ রয়ে গেছে, যেমন অব্যবহৃত অব্যবহৃত সমাপনী মজুদ, যেমন কি ছাপা ও মণিহারি, খাদ্য সামগ্রী, পানীয় থাকতে পারে। বিনিয়োগ, শেয়ার, ঋণপত্র এবং প্রদত্ত ঋণ সেগুলো আসতে পারে। স্থায়ী সম্পদের ক্ষেত্রে প্রারম্ভিকের সাথে ক্রয়টা যুক্ত করবো, বিক্রয়টা বাদ দিব, অবচয় বাদ দিয়ে ভূমি দালান কোটার সাথে সেম কাজগুলো আমি লিখে দিয়েছি। মোট সম্পদ পেয়ে যাবো, মোট সম্পদ থেকে মোট সম্পদের সমান মোট দায়ের সমান হবে। মূল দায় সমূহ দায় ও মূলধন তহবিল, দায় সমূহের মধ্যে বকেয়া খরচ, অগ্রিম আয় সমূহ জায়গায় আসবে, আর বকেয়া আয় এবং অগ্রিম ব্যয় সমূহ সম্পদ পাশে যাবে। কর্য ঋণ, অন্যান্য তহবিল, বিশেষ তহবিলের ক্ষেত্রে এই তহবিলে চলতি বছর যে টাকাটা পেয়েছি সেটা যোগ করবো, এবং চলতি বছর থেকে এই বিশেষ তহবিল থেকে যে পরিমাণ টাকা প্রদান করা আছে সেটা ম্যানেজ করবো। বিশেষ তহবিলের টাকা প্রাপ্তি এবং প্রদানগুলো আয় বিবরণীতে আসবে না, সরাসরি আর্থিক অবস্থার বিবরণী দায় পাশে চলে আসবে। প্রারম্ভিক মূলধন তহবিলের সাথে ব্যতিরিক্ত আয় যোগ করবো, আর আয়তিরিক্ত ব্যয় ম্যানেজ করবো। অনুদান, উইলকৃত সম্পদ, আজীবন সম্পদ, চাঁদা, মূলধনের অংশ ধরে বাইরে চলে যাবে। মোট দায় ও মূলধন তহবিল
মূল সম্পদের সমান হবে। তাহলে হলো আমার অঙ্কটা হয়ে গেছে। সম্পূর্ণ অঙ্ক সবটুকু অংশ আসবে না, অনেক সময় আসতে পারে দায়ের পরিমাণ, তাহলে আমাদের এই পার্টটা করে দিলে হবে। মোট সম্পদের পরিমাণ, তাহলে সম্পদের পাঁচটা করে দিলে হবে। সবটুকু যদি চাই তাহলে আয় বিবরণী একটা অংশ দেওয়া হবে। মূলধন তহবিল বের করতে হইলেও মানে ভ্যারাইটি প্রশ্নটা থেকে বিভিন্ন অংশ প্রশ্ন বলতে পারে, কিন্তু আমাকে জানতে হবে সবটুকু। এই জন্য আমি সবটুকু আগে দিয়েছি, তারপর সৃজনশীল আশা করি সবাই পাবে। আমি একটা অঙ্ক দিয়েছি, অঙ্কটা হচ্ছে 31শে ডিসেম্বর 2019 সালে 31শে ডিসেম্বর 2019 সালে প্রাপ্তি প্রদান হিসাব দেওয়া আছে। তরুণ ক্লাব প্রাপ্তি প্রদান 31 ডিসেম্বর 2019। প্রাপ্তিগুলো এই পাশে, প্রদানগুলো এই পাশে। প্রাপ্তি আমি বারবার বলছি দুই ধরনের। আমি প্রথম যে এটা তো নগদান হিসাবের অনুরূপ, তার মানে প্রারম্ভিক নগদ মূলধন তহবিলে যাবে। আমার অঙ্কটা 19 সালে, তাহলে 18 সালের দিকে টাকা নিচ্ছি, তার মানে 18 সালে বকেয়া ছিল সেই জন্য আমি পাইছি। এটা আমাদের বকেয়া ছিল বুঝতে হবে, এটা আমার মূলধন তহবিলের সম্পদ পাশে যাবে, এটা 24 সালের টাকা, এটা অগ্রিম টাকা। অনুদান অর্ধাংশ মুনাফা যেতে, বাকি অর্ধেকটা মূলধন। আমাদের মূলধন জাতীয়টা কোন জায়গায় যাবে, মুনাফা জাতীয় কোন জায়গায় যাবে, বারবার বলে আসছি। টিকিট বিক্রয় মুনাফা জাতীয়, বিনিয়োগের সুদ মুনাফা জাতীয়, পুরাতন কাগজ বিক্রয় মুনাফা জাতীয়, উইলকৃত দণ্ডগুলো যদি মূলধন জাতীয় বলা থাকে তাহলে আমরা সেই অনুযায়ী ভাগ করে দেবো। এই ক্ষেত্রে এটা বলা আছে, আমার সমন্বয়ে আমি একটু করে পাবো অর্ধেকটা মুনাফা জাতীয়, বাকি অর্ধেকটা তাহলে মূলধন জাতীয়। মুনাফা জাতীয় তো অর্ধেক, মূলধন জাতীয় অর্ধেক চলে যাবে। বেতন 5/3 অংশ, 5 ভাগ দেওয়ার কথা ছিল, আমি দিয়েছি অলরেডি 3 ভাগ। 3 ভাগে যদি 12,000 টাকা দিই, 2 ভাগ আমার এখনো দেওয়া হয় নাই, ওই বকেয়া আছে। বকেয়া বের করার জন্য আমরা এই 12,000 টাকাকে 3 দ্বারা ভাগ করে 2 দ্বারা গুণ করবো, তাহলে বকেয়ার টাকাটা পেয়ে যাবো। 12,000 টাকার সাথে 12,000 টাকার সাথে আমাদের আর 8,000 টাকা বকেয়া যুক্ত। কোনো বিষয় যখন বদলতে থাকবে, এই বিষয়ে আমার একটা লেকচার আছে, সেটা দেখতে সবাই বুঝে। ভাড়ার ক্ষেত্রে দেওয়া ছিল 120%, তার মানে আমার যখন পার্সেন্টেজে কোনো বিষয় প্রকাশ করা হবে, যখন পার্সেন্টেজে কোনো বিষয় প্রকাশ করা হবে তখন হচ্ছে 120%, 100% হচ্ছে আদর্শ মান। তো 15,000 টাকাকে যখন আমরা 15,000 টাকাকে 120 দ্বারা ভাগ করি, 15,000 টাকাকে 120 দ্বারা ভাগ করি, 120 দ্বারা ভাগ করে 20 দ্বারা গুণ করে তো গুণ যাবে। 15,000 টাকাকে 120 দ্বারা ভাগ করে 20 দ্বারা গুণ করে ওই টাকা হবে। কম হইলে আমরা বলবো কম দিছি। সাধারণ খরচ মুনাফা জাতীয়, পরোপর মুনাফা জাতীয়, দান ফেরত মুনাফা জাতীয়, সিকিউরিটি মূলধন জাতীয় মানে সম্পদ, বিদ্যুৎ খরচ মুনাফা জাতীয়, সমাপরি এটা হলো সম্পদ, আমাদের যা বলে কোনো দেয় না, হাতে নগদ সম্পদ, আর্থিক অবস্থা বিবরণী, সম্পদ পাশে সম্পদ। 2019 সালে 1 জানুয়ারি তারিখে ক্লাবের অন্যান্য সম্পদ ছিল নিম্নরূপ, যেমন আদ্রপত্র ছিল, সঞ্চিত তহবিল, মূলধন তহবিলে যাবে, দায় পাশে এটা সম্পদ পাশে যাবে, অগ্রিম চাঁদা দায় পাশে যাবে, মূলধন তহবিলে, বকেয়া সাধারণ খরচ মূলধন তহবিলে দায় পাশে যাবে। তার মানে দায়ের দিক দিয়ে আমরা পাইছি সঞ্চিত তহবিল, অগ্রিম চাঁদা, সাধারণ খরচ, এই তিনটায় দায় যাবে মূলধন তহবিল নির্ণয় করার সময়। আর সম্পদ আমরা একটু সমন্বয় একটু করে আসি। ক্লাবের মোট সদস্য সংখ্যা 500 জন, প্রত্যেকে বাৎসরিক চাঁদা 50 টাকা করে, তার মানে 500 গুণ 50, 500 গুণ 50 হলে মোট টাকার পরিমাণ হবে 25,000 টাকা। কিন্তু আমি এই বছর টাকা পেয়েছি 22,000 টাকা। আমরা সাধারণত মনে করবো 3,000 টাকা বকেয়া আছে, আসলে 3,000 টাকা বকেয়া না, কারণ কোন সদস্য অগ্রিম টাকা দিয়েছে 500, যার জন্য চলতি বছরের বকেয়ার পরিমাণ হচ্ছে 2,500 টাকা। 22,000 টাকার সাথে বিগত অগ্রিম 500 টাকা যোগ করবো, আবার চলতি বছরে 2,500 টাকা সেটাও যোগ করবো। ওর উপর 1,600 টাকা বাৎসরিক 1,600 পরিশোধ করা হয়েছে 31 মার্চ 2020 সাল পর্যন্ত। আমরা 12 মাসের টাকা দিয়েছি, কিন্তু 3 মাস অগ্রিম হয়ে গেছে। 34 সালে আমার বাৎসরিক ব্যয়ের পরিমাণ অবশ্যই 1,600, আবার 3 মাসের বেশি। আমি প্রদানও করেছি 1,600 টাকায়, বেশি দিইনি। তার মানে এই 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 ধরনের প্রেক্ষাপটে আমাদের বুঝতে হবে বিগত অগ্রিম অবশ্যই ছিল, সেটা উল্লেখ নাই, বুঝে নিতে হবে। তার মানে বিগত অগ্রিম আছে 400, চলতি অগ্রিম আছে 400। ব্যয়ের অগ্রিম, বিগত অগ্রিমগুলো আমাদের মূলধন তহবিলের সম্পদ পাশে যাবে, আর বিগত অগ্রিমটা যোগ করবো, হয়ে যাবে 2,000 টাকা। আবার চলতি বছরের 400, পরবর্তী বছরের জন্য অগ্রিম যে 300-400 টাকা সেটা আবার ম্যানেজ করতে। সাধারণ খরচের মধ্যে বিগত বছরে 500 টাকা, আমরা জানি সাধারণ খরচ ছিল 1,000 টাকা, এখন বলতেছি যে সাধারণ খরচের মধ্যে আমি পরিশোধ করছি কত টাকা, 500 টাকা। বিগত বছরে পরিশোধ করছি 500 টাকা, তার মানে এই 500 টাকা আমাদের বাদ দিতে হবে। আর পরবর্তী বছরে 300 টাকা সেটাও বাদ দিতে হবে, আর পক্ষান্তরে চলতি বছর সেটা আমাদের যোগ করতে হবে। প্রশ্ন হইল বিগত বছরের বকেয়া ছিল 1,000, পরিশোধ করা হয়েছে 500, চলতি বছরের বকেয়া আছে 600 টাকা। আর্থিক অবস্থা বিবরণী দায় পাশে আমাদের আসবে এই 500 আর 600, 1,100 টাকা। বিগত বছরে কোনো কিছুই, বিগত বছরে কোনো অগ্রিম আয়, বকেয়া ব্যয় চলতি বছরের আর্থিক অবস্থা বিবরণীতে আসবে না। তো বিগত বছরের বকেয়া ব্যয় যদি, বকেয়া আয় যদি চলতি বছরে প্রাপ্য বা প্রদত্ত না হয় তাহলে কিন্তু আসবে, সেই জন্য আসবে। আর
বিগত সংক্রান্ত সবকিছু মুদ্রণ তহবিল হিসেবে স্থায়ী সম্পত্তিগুলো আবার আসবে। দালানের মূল্য 50,000 টাকা বছর 5%। যদিও এই দালানটা 1 তারিখে উল্লেখ নাই যে কোন জায়গায় দালান ছিল, যেহেতু আমাদের অঙ্কে দালানের অবচয় করতে করতে অবশ্যই আমার দালান 1 তারিখে ছিল। সবগুলা সম্পত্তি 1 তারিখে লেখা থাকবে এমন না, ভিন্ন ভিন্ন জায়গায় লুকায়িত আকারে দেখি সিকিউরিটি সুদ 6 মাসের সুদ পক্ষে আছে। আমাদের সিকিউরিটিটা কিনাই হলো 6 মাস পরে, তার মানে 6 মাসের সুদই পাবো, আবার বলছি পক্ষে আছে, তার মানে এই যে সুদটা পাইছি সেই সুদ পেতে পারি। এই ধরনের ক্ষেত্রে বুঝতে হবে যে আমাদের অবশ্যই প্রারম্ভিক বিনিয়োগ করা ছিল, প্রারম্ভিক বিনিয়োগ বের করার জন্য প্রারম্ভিক বিনিয়োগ না থাকলে আমরা এই সুদ পাবো। তাহলে আমাদের জন্য যেটা করতে হবে, এই প্রদত্ত সুদের টাকাকে আমাদের 2500 টাকাকে 6 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করে প্রারম্ভিক বিনিয়োগ বের করব। তো প্রারম্ভিক বিনিয়োগের পরিমাণ হচ্ছে 41,667 টাকা। এবার আরেকটা সমন্বয় সুযোগ আছে বাকি আছে। সেটা হচ্ছে উইলকৃত দ্বন্দ্বলতের 50% মুনাফা জাতীয় অবশিষ্টাংশ মূলধন। আমি আগেই বলে দিয়েছিলাম, কারণ অর্ধেক টাকা আসবে আয় ব্যয় বিবরণী আয় পাশে, এবং বাকি অর্ধেক টাকা মূলধন তহবিল হিসেবে আমাকে বের করতে বলছি। মূলধন তহবিল, আয় ব্যয় বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী, তিনটা বিষয়। আমি তিনটা বিষয় এখন সমাধান করে দিব। মূলধন তহবিল আমি আবার বলে আগেই বলে আসছি যে প্রাপ্তি প্রদানের একদম শুরুতে নগদ উল্লেখ থাকবে। নগদ 16,000 টাকা অনাদায়ী ছাড়া বিগত বছরের পক্ষে আয় ছিল, আসবাবপত্র ছিল, অগ্রিম পুরো প্রস্তাব বলছি 16,000 12 দ্বারা ভাগ করে 3 দ্বারা গুণ করে গত বছরের দালান 50,000, বিনিয়োগের সুদটা বের করার সিস্টেম আগেই বলে আসছি। প্রারম্ভিক মূলধন তহবিল আছে। তাহলে আবার আমরা মোট সম্পদ পেয়ে গেলাম। এবার মোট সম্পদ থেকে দায়গুলো বাদ দেবো। দায় বলছিলাম যে কিভাবে সঞ্চিত তহবিল, অগ্রিম চাঁদা, বকেয়া সাধারণ খরচ, দায়ের পরিমাণ 1,000 টাকা। মোট সম্পদ হচ্ছে 1,39,267 টাকা এবং মোট দায় হচ্ছে 6,500 টাকা। মূলধন তহবিলের পরিমাণ হচ্ছে 1,32,767 টাকা। আশা করি এটা কিছু ঝামেলা নেই। আমি বারবার বলতেছি প্রারম্ভিক সম্পদগুলো আসবে এবং প্রারম্ভিক দায়গুলো কম্পেয়ার করে মূলধন তহবিল নির্ণয় করতে হবে। আর বিনিয়োগেরটা হচ্ছে একটু ঝামেলার আইটেম, প্রথম পুরোপুরি দুটো আইটেম যেগুলোর মধ্যে সবচেয়ে ঝামেলা ছিল। আমি দুটো দিয়ে দিচ্ছি, আশা করি সবাই বুঝতে পারছে। না বুঝতে পারলে আমাকে জানাবেন, আমি আবার ভিডিও করে সবাই একটু মনোযোগ দিয়ে করতে হবে, হাতে কলমে না করলে কেউ পারবে না। প্র্যাকটিস করতে সরাসরি এই তিনটা অঙ্ক যদি কেউ করতে পারো আপনার এই তিনটা অধ্যায় একটা অধ্যায় হয়ে এই তিনটা অঙ্ক যে ভালো করে পারবে তার আশা করি আর কোনো অঙ্ক সমস্যা পারবে না, এরপর তুমি দেখবা যে কোনো অঙ্ক ধরেই পারবে। আমাদের আই বেবি নিয়ে করতে বলছিল, আই বেবি তরুণ ক্লাব আই বেবি বিবরণী 2019 সালে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য 3 কলাম বিশিষ্ট ধর্ম চাঁদার সাথে আমি চাঁদাগুলো আমি আগেই বলে আসছি। আমার যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছো এই জায়গায় এগুলো আমি আগেই বলছি। চাঁদার সাথে বিগত বছরের গুণটা যোগ করবো আর ওনাদের চাঁদা 2,500 টাকা যোগ করবো। আর এটাতে বলেই দিলাম যে সদস্য ছিল 500 জন, জন প্রতি চাঁদা 50 টাকা করে, তার মানে 25,000 টাকা হওয়ার কথা ছিল। আমি পাইছিলাম 22,000 টাকা 2019 সাল বরাবর, কিন্তু আমাদের 3,000 টাকা বকেয়া টাকার কথা ছিল। কিন্তু কোনো সদস্যরা বিগত বছরে অগ্রিম পরিশোধ করেছে, যার কারণে বকেয়ার পরিমাণ হারায় গেছে। আমি আগেই বলছি। অনুদানে বলছিল অর্ধেক মুনাফা জাতীয়, বাকি অর্ধেক মূলধন জাতীয় হবে। আর টিকিট বিক্রয় সবটুকু মুনাফা যেটা আমি বলে আসছিলাম। আর বিনিয়োগের সুদ দেওয়া ছিল 2,500 টাকা। আর যে নতুন যে বিনিয়োগ করলাম 20,000 টাকা 6%, সেটা 6 মাসের সুদ, মানে অর্ধেক পার্সেন্টেজ করে অর্ধেক করে 600 টাকা অনাদায়ী বিনিয়োগের সুদ। পুরাতন কাগজ বিক্রয় মুনাফা দিত
উল্লিখিত দ্বন্দ্বলোক অর্ধেকটা মুনাফা দিতে বাকি অর্ধেক নতুন দেয়। আমি এই জায়গায় এসে বলি যারা আমার এই ভিডিও এই পর্যন্ত দেখবে, আমি বলতে আগে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যারা অনেকেই বলে স্যার বই কিনি না এখনো, অঙ্ক শুরু করবো কি করে। আমি এই জন্য প্রশ্নগুলো আগে দিয়ে দিছি এবং আমার ফেসবুক গ্রুপে প্রশ্নগুলো দেওয়া আছে, প্রশ্নগুলো নিয়ে তোমরা কাজ করতে পারো, অঙ্ক করতে পারো। তারপরে আমার এই ভিডিও তোমার শুধু খাতা কলম লাগবে আর শুরু করে দেবে, সম্পূর্ণ ভিডিওটা দেখবা। তুমি হয়তো এত তাড়াতাড়ি পারবে না, আস্তে আস্তে দেখে শেষ করে দেবে, সবচেয়ে একটা প্র্যাকটিস করবা। আর তোমার কিন্তু স্পষ্ট করে আমি এই সিস্টেমটা আবিষ্কার করছি, আমি এভাবে দিছি আর কি। প্রশ্নটা দিয়ে দিই সুন্দর করে, যেন ওরা অনেকে বই কিনে নেয়, যারা বই কিনে নেয় তাদের জন্য উদ্দেশ্য করে কিনছি। এটা আমি সিস্টেমটা করেছি বই বাসায়। তো বেতন আমি বলছিলাম যে বেতন 12,000 টাকা 3 ভাগ দিয়েছি, 2 ভাগ বাকি আছে, 2 দ্বারা গুণ করে আমরা বকেয়াটা বের করে ফেলি। ভাড়ার ক্ষেত্রে বলছিলাম যে 120%, তার মানে 20% টাকা বেশি দিচ্ছি। সরাসরি পার্সেন্টেজ করা যাবে না, অনেকেই 20% সরাসরি পার্সেন্টেজ করে বের করে হবে না। যত পার্সেন্ট থাকবে অত দ্বারা ভাগ করে আমার যত পার্সেন্ট প্রয়োজন অত দ্বারা গুণ করবো। বকেয়া হলেও যুক্ত বকেয়া বের করবো গুণ করে, অগ্রিম হলে বেরিয়ে করবো সংশোধন রাখতে হবে। সাধারণ খরচ ছিল 6,000 টাকা, বলছিল এর মধ্যে বিগত বছরে 500 টাকা, সেটা আমাদের বাদ দিতে হবে। অগ্রিম ছিল 300 টাকা, সেটাও বাদ দিতে হবে। কিন্তু চলতি বছরে বকেয়া আছে সেটাও তো যোগ করতে হবে। আমাদের এই তিনটাই পাশে ব্যয়ের আইটেম পেয়ে গেলাম। মোট আয়ের পরিমাণ ছিল 46,600 টাকা। এবার আমরা মোট ব্যয় বের করবো। মোট ব্যয়ের মধ্যে পৌর করে উল্লেখ ছিল, পৌর করে টাকাটা হচ্ছে চলমান পৃষ্ঠা, দ্বিতীয় পৃষ্ঠার অঙ্কটা চলতেছে। পৌর কর ছিল 1600 টাকা, বলছিলাম বিগত বছরে অগ্রিম 400 টাকা আছে, সেটা কিন্তু অঙ্কে কোনো জায়গায় উল্লেখ নেই। বাৎসরিক 1600, প্রদান করছে 1600 এবং সেটা পরবর্তী বছরে 3 মাস অগ্রিম। তখনই আমাদের বুঝতে হবে অবশ্যই বছরে 1600 টাকা ছিল। বাৎসরিক 1600 বলা মানে আমার এই বাহিরে আউটার কলমে 1600 টাকা আসছে। আবার অগ্রিম 400 টাকা, সেটা অবশ্যই বাদ দিতে হবে। তাহলে আমি কি করবো, অবশ্যই বিগত 400 টাকা অগ্রিম ছিল, বিগত আমরা যোগ করি, 14 বছর আমরা মাইনাস করি। দান খয়রাত মুনাফা যেতে হবে, বিদ্যুৎ খরচ মুনাফা যেতে হবে, জ্বালানির অবচয় মুনাফা যেতে হবে। আয় থেকে ব্যয় বাদ দিলাম, আয়ের পরিমাণ ছিল 46,600 টাকা আর ব্যয়ের পরিমাণ 48,400 টাকা। তাই আমাদের অঙ্কটা হচ্ছে আয়াতিরিক্ত ব্যয়, মানে আয়ের চেয়ে ব্যয় বেশি, তার মানে নিটপতি। নিটপতি যদি আমরা প্রাকৃতিক লিখব, আর নিটপতির অপর নাম হচ্ছে আয়াতিরিক্ত ব্যয়, মানে আয়ের অতিরিক্ত ব্যয় করি। আশা করি সবাই বুঝতে পারছো, না বলতে তো বারবার বলছি, আমাকে নক করবা, আশা করি বুঝতে হবে সবাই। এবার আসে আর্থিক অবস্থা বিবরণী। আমি হেডিংটা লেখা হয়নি। আর্থিক অবস্থা বিবরণী হচ্ছে কোম্পানির তরুণ ক্লাব লিখবো। আর্থিক অবস্থার বিবরণী 2019 সালে 31শে ডিসেম্বর তারিখের জন্য, 2019 সালে 31শে ডিসেম্বর তারিখের জন্য আর্থিক অবস্থার বিবরণী তরুণ ক্লাব। আর্থিক অবস্থার বিবরণী 2019 সালে 31শে ডিসেম্বর তারিখের জন্য, সমাপ্ত বছরের জায়গায় লেখা যাবে, অথবা 31শে ডিসেম্বর 2019 লিখলেও হবে। 31শে ডিসেম্বর 2019। সম্পদ সমাপ্তি কি ছিল, আমি বলছিলাম যে সমাপনী নগদ উদ্বৃত্তরা সম্পদ পাশে আসবে। অগ্রিম ভাড়া, যাবতীয় অগ্রিম করগুলা, অগ্রিম ব্যয়গুলা সম্পদ পাশে আসবে। অনাদায় এবং বকেয়া আয়, এই দুটা কথা মনে রাখলেই হয়ে যায়। অগ্রিম ব্যয়, বকেয়া আয়। অগ্রিম ব্যয়, বকেয়া আয়, এই দুটা হচ্ছে সম্পদ। সম্পদগুলা এই জায়গায় আসবে। অগ্রিম ব্যয়, বকেয়া আয়, অগ্রিম ব্যয়, বকেয়া আয়। তোমরা যদি একটু এই দুইটা কথা মুখস্থ করলেই অঙ্কটা করা সহজ হয়ে যাবে। অগ্রিম ব্যয়, বকেয়া আয়, সম্পদ পাশে আয়। আসবাবপত্র যেমন ছিল, আসবাবপত্র ছিল 30,000 টাকা, কোনো সমন্বয় ছিল না। আসবাবপত্র ছিল এবং আসবাবপত্রের সাথে কোনো সমন্বয় ছিল, সরাসরি আসবাবপত্র 30,000 টাকা। দালান ছিল 50,000 টাকা, 5% অবশ্যই 2,500 টাকা, বাকি 47,500 টাকা। অগ্রিম সাধারণ খরচ, আমি বারবার বলছি অগ্রিম খরচ, বকেয়া আয়গুলা সম্পদ পাশে আসবে। এই দুইটা কথা মনে রাখতে হবে। অন্যান্য সম্পদ তো আসবেই, যেটা আয় ব্যয় থেকে সৃষ্টি সেই সম্পদগুলো আসবে। 6% বিনিয়োগ আগে ছিল আমার 41,667 টাকা, নতুন বিনিয়োগ করছি 20,000 টাকা যুক্ত করতে হবে। মোট সম্পদ হচ্ছে 1,53,867 টাকা।
দায় এবং মদন তহবিলের জন্য দায় সময়ের মধ্যে কি কি আছে? দায়ের সময় অগ্রিম ব্যয় সম্পদ, অগ্রিম আয়, দায়। এই জন্য অগ্রিম চাঁদা আসবে, দায়ের পাশে বকেয়া বা সাধারণ খরচ। আমি বারবার বলছি বিগত বছরে কোনো কিছু, বিগত বছরে বকেয়া আয় বকেয়া ব্যয় আসবে না, তবে বিগত বছরে বকেয়া ব্যয় যদি চলতি বছরে পরিশোধ করা না হয় সেটা কিন্তু আসবে। তার মানে বিগত বছরে বকেয়া ছিল আমার ১,০০০, চলতি বছর পরিশোধ ৫০০, আর ৫০০ এখনো পরিশোধ করি নাই, সেটা কিন্তু আসবে। তবে বলে নাই চলতি বছর যে ৫০০ টাকা, বিগত বছরের ৫০০ টাকা যে এখনো পরিশোধ করি নাই সেটা কিন্তু বলে নাই। তবে পরিশোধ করছি কত সেটা বলে দিছি, তাহলে বাকিটা অবশ্যই পরিশোধ করে নেই, যেন ৫০০-র সাথে চলতি বছরটা যোগ করে বছর থেকে আসবে। সঞ্চিত তহবিল তো আসবে, বকেয়া বেতন আসবে, মোট ব্যয়ের পরিমাণ, মোট আয় হচ্ছে ১৪,৯০০ টাকা। মূলধন তহবিল ছিল ১,৩২,৭৬৭ টাকা। আয়াতিরিক্ত ব্যয় ছিল ১,৮০০ টাকা, মাইনাস করলাম। মাইনাস করার পরে যা আসলো তার সাথে আবার অনুদানের অর্ধেক যোগ করবো, উইকৃতের অর্ধেক যোগ করবো। মূলধন তহবিল থেকে টাকা হচ্ছে ১,৩৮,৯৬৭ টাকা। ওই দুই কিন্তু নাই, অনেক কিন্তু তাহলে ১৪,৯০০ টাকার সাথে এই মূলধন তহবিল টাকাটা যোগ করলে যে টাকাটা হবে তার পরিমাণ দাঁড়াচ্ছে ১,৫৩,৮৬৭ টাকা। মোট সম্পদ এবং মোট দায় মিলে যাওয়াতে আমরা বুঝতে পারবো অঙ্কটা হয়ে গেছে। তো আমাদের পরীক্ষায় যে আসবে, পরীক্ষায় কিন্তু সম্পূর্ণ আমি যে ৩টা অঙ্কের প্যাটার্ন একসাথে দেখাচ্ছি, ৩টা অঙ্ক কখনোই এইভাবে আসবে না। আগে আসতো, এখন তো সৃজনশীল আকারে আসবে। অনেক সময় বলতে পারি দায়ের পরিমাণ কত, দায় বললে আমরা এই পার্টটা করে দিব। অনেক সময় বলতে পারি সম্পদের পরিমাণ কত, তাহলে আমরা এই পার্টটা করে দিব। এই দুইটাই আর্থিক অবস্থার বিবরণী থেকে এই দুই ধরনের প্রশ্নে আসতে পারে, ৪ নম্বরে সম্পদ অথবা দায়। অথবা যদি সবটুকু সম্পদ করতেই বলে আর্থিক অবস্থার বিবরণী, তাহলে মূলধন তহবিল হয়তো দেওয়া থাকবে। আর প্রথমে যদি মূলধন তহবিল করতে বলে তাহলে তো আমরা এই জায়গায় মূলধন তহবিল পাবো, অথবা অন্য অর্থে মূলধন তহবিল উল্লেখ করবো। তখন আর যদি এই আর্থিক অবস্থার বিবরণী সবটুকু করলে আয় বিবরণী শুধু আয় অথবা ব্যয়ের অংশটা করলে হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছি এই পর্যন্ত। আমার ভিডিওটা যারা একজন স্টুডেন্ট যদি শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখো, প্লিজ তুমি আমাকে একটু জানাবে যে আমার যে প্রসেসটা এটা কি সঠিক কিনা। কোনো অভিভাবক পর্যায়ে যদি আমার ভিডিওটা দেখে থাকেন বা শেষে যদি কোনো ক্রমেই আসেন, তাহলে আপনার ছেলে, আপনার ছোট ভাই যেই হোক না কেন, তাকে বলবেন যে সে যেন এই অঙ্কটা সে একটু দেখে ও করতে পারে কিনা, এবং আপনি তাকে জিজ্ঞাবেন যে অঙ্কটা সে বুঝতে পারছে কিনা। এইভাবে আমাকে যে বা যারাই দেখেন এই ভিডিওটা আমার দেখবেন, শেষ পর্যন্ত যারা আসবেন, আমি তো সব শেষে কথাগুলো বলছি, তো শেষ পর্যন্ত যারা আসবেন বুঝতে পারছেন কিনা সেটা একটু দেখবেন, বা আমাকে সাজেস্ট করতে পারেন যে কীভাবে কী করলে বা আরও কিছু আপডেট করা যায় কিনা। আমি যে পদ্ধতিটা অনুসরণ করতে যাচ্ছি তাহলে এটা কি সঠিক কিনা, বা আপনাদের কোনো স্টুডেন্ট যদি দেখতে পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আপনি বুঝতে পারছি কিনা বা সমস্যাটা কি। আমাকে মেসেঞ্জারে নক করতে পারো, ফেসবুক গ্রুপ থেকে নক করতে পারো, মেইল করতে পারো, বা আমার ফোন নাম্বার দেওয়া আছে ফোন করে সরাসরি করতে পারো। আমি সবার সুস্বাস্থ্য কামনা করি। আমি আজকে বিদায় নিব, সবাই দোয়া করবে। আল্লাহ হাফেজ।